মে মাস থেকেই কিন্তু শুরু হতে চলেছে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে টি-20 সিরিজ। সেই 5 ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশের স্কোয়াড কিন্তু ঘোষিত হয়েছে, সেটা বলবো এই ভিডিওতে। কেমন স্কোয়াড হয়েছে: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, উইকেট কিপার লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, ইনামুল হক বিজয়, সাকিউল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারিকে কি বিশ্বকাপের জন্য ভাবনা চিন্তায় রাখছে, এটা একটা প্রশ্ন। শামীম পাটোয়ারি কিন্তু সেরকম একটা ম্যাচও খেলেনি, অল্প কয়েকটা ম্যাচে খেলেছে, 4টে 5টা 6টা এরকম অনেক কম ম্যাচে খেলেছে, কিন্তু তাকেও তার ভাবনায় রাখছে। এটা ভাবতেই কেমন লাগে, অল্প কয়েকটা ম্যাচ খেলার পর তাকে কী করে রাখবে আমি জানি না। তাওহিদ হৃদয়কে রাখতে পারে, তাওহিদ হৃদয়টা অনেক দিন ধরে খেলছে, ঠিক আছে, কিন্তু শামীম হোসেনেরটা একটা সমস্যা। জাকির আলী অনেক, এর ছাড়া ওর উইকেট কিপার কেউ নেই, একে রাখছে তাও ঠিক আছে। রিশাদ হোসেন, আমি তো আগেই বলেছিলাম রিশাদ হোসেনকে রাখবে, রিশাদ হোসেনকে রাখছে। শেখ মেহেদী হাসান আর মারুফ মৃধা, নতুন একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ সাফিউদ্দিন, শরীফুল ইসলাম। আমি আগেই বলেছিলাম মোহাম্মদ সাফিউদ্দিনকে নেওয়া হবে। আর তার মানে মুস্তাফিজুর রহমান নেই, তার মানে মুস্তাফিজুর রহমানকে হয়তো ছাড় দিতে চলেছে, তার মানে হয়তো পুরো খেলতে চলেছে, হয়তো সম্ভবত এটাই বোঝা যাচ্ছে। মানে মুস্তাফিজুর রহমান কিন্তু পুরোপুরি আর কি খেলতে চলেছে। এটা একটা খুবই কিন্তু ভালো খবর, খুবই ভালো বিষয়। এখন সেটা দেখা যাক কি হয়। এখন শেষ অবধি এখানে যেহেতু নেই, তার মুস্তাফিজুর নেই, তার মানে পুরো খেলবে। শরীফুল ইসলাম, আবার হয়তো এরকমও হতে পারে যে এইখানে নেই, হয়তো প্রথম দুটো ম্যাচে হয়তো মানে প্রথম দুটো ম্যাচের পর হয়তো সে অ্যাড হলো, সেটাও হতে পারে। এখন দেখা যাক কি হয়। এই হলো স্কোয়াড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশ ক্রিকেট দল 2024 টি-20 বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবে, ভালো কি করতে পারবে, বা তাদের দল কেমন হতে পারে, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তারপর শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে কে থাকতে পারে, সবই বিস্তারিত এই ভিডিওতে বলবো। কিছু প্লেয়ারদের যে থাকবে এইটুকু শিওর, আবার কিছু প্লেয়ার থাকবে নাকি এটা বোঝা যাচ্ছে না। প্রথম যার কথা বলবো সেটা হলো তামিম ইকবাল আদৌ কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, টি-20 সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। দ্বিতীয় সংশয় হলো শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে কে থাকবে। অনেকে বলতে পারে যে শেখ মেহেদী হাসানকে নেওয়া উচিত, যেহেতু শেখ মেহেদী হাসান টি-20তে মোটামুটি ভালো বল করেছে, বেশ কিছু ম্যাচ খেলেছে, তাকে নেওয়া উচিত। আবার অনেকে বলতে পারে যে শেখ মেহেদী হাসান মিরাজ ভালো বল করে, টান করে, তাকে নেওয়া উচিত। সে বেশি কিন্তু ম্যাচ খেলেনি বাংলাদেশের হয়ে, সেরকমভাবে তাকে দেখা হয়নি, তাকে সুযোগও দেওয়া হয়নি, কিন্তু শেখ মেহেদী হাসানকে সুযোগ দেওয়া হয়েছিল। আর যে পিচে আর কি ব্যাটিং ভালো করা যায়, সেখানে কিন্তু সে মানে তার বল খুব একটা স্পিন করে না, মানে সে অনেকটা ইয়র্কার লেন্থে বল করে, এর জন্য কিন্তু উইকেট পেয়ে যায়। আর উইকেট টু উইকেট বোলিং করে, এর জন্য উইকেট পায়। আর যদি তার বলে মারতে যায় তখন কিন্তু উইকেট পড়ে। আর মেহেদী হাসান মিরাজের বলটা আবার টান করে, মেহেদী হাসান মিরাজ একটু আস্তের ওপরে বল করে, একটু জোরে বল করে কিন্তু শেখ মেহেদী হাসান। আর দুজনে ব্যাটিং, মেহেদী হাসানের মিরাজের ব্যাটিং আমি দেখেছি, কিন্তু শেখ মেহেদীর ব্যাটিং দেখিনি। আবার কিন্তু লেখা ব্যাটিং অলরাউন্ডার, মানে ইন্টারনেটে গুগলে লেখা থাকে কিন্তু যে সে ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু তার ব্যাটিং আমি কখনো দেখিনি। তবে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দেখেছি। সেই দিক থেকে আবার আমি এগিয়ে রাখবো, মিরাজকে এগিয়ে রাখবো, তার কারণ মিরাজ ভালোই ব্যাটিং করতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় শেখ মেহেদী হাসান মিরাজকেই নেবে, যেহেতু তার অভিজ্ঞতা রয়েছে এই জন্য। আর তাইজুল আর নাসুমের মধ্যে, এদের মধ্যে কাকে নেবে আমি জানি না। তাইজুল টি-20 ম্যাচ সেরকম খেলেইনি, নাসুম বেশ কয়েকটা ম্যাচ খেলেছে। নাসুম বোধহয় শেষের দিকে বড় শট টটও টুকটাক মারতে পারে, খুব ভালো ব্যাটিং করতে পারে না, মারতে পারে। আর নাসুম আহমেদ কিন্তু রান কম দেয়, মানে ডিফেন্সিভ বোলার, ইকোনমিক্যাল বোলিং করে, উইকেট পায় না, কিন্তু রান কম দেয়। এবার তাকে কি খেলাবে নাকি পেসার বেশি খেলাবে, সেটা দেখতে হবে বাংলাদেশ। আর আমি যদি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, বাংলাদেশ কিন্তু সেখানে 2খানা ম্যাচে জিতেছিল, 3খানা ম্যাচে হেরেছিল। আর 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে 5টাই হেরেছিল, তার কারণ কেউ ভালো সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি। সাকিব আল হাসানও ফর্মে ছিল না। শেখ মেহেদী হাসান, নাইম শেখ শুধুমাত্র ব্যাটিং ভালো করতো, আর তাও স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করতো, আর কেউ ব্যাটিংই করতে পারেনি। আর লিটন দাস একটা ম্যাচে খেলে, আবার ঝিমায় পড়ে, আবার খেলতে পারে না, যার কারণে কিন্তু বাংলাদেশের সমস্যা হয়েছিল। তারপর 2016 সালের কথা যদি বলি, 2016 সালে বোধহয় 2টো ম্যাচে জিতেছিল, 3টে ম্যাচে বোধহয় হেরেছিল। আর 2014-তে সব কটা হেরেছিল, 2012-তেও ভালো খেলতে পারেনি, 2016-তে মোটামুটি ভালো খেলেছিল, 22-এ ভালো খেলেছিল।
আর 2016-তে যদি কথা বলে থাকি, 16-তে কিন্তু তামিম ইকবাল খেলেছিল, 21-এ বোধহয় তামিম খেলতে পারেনি, তামিম ছিল না। এবার চোটের জন্য কি ছিল না, নাকি তাকে নেওয়া হয়নি সেটা ঠিক আমার মনে নেই, তবে সে ছিল না। তবে নাইম শেখকে নেওয়া ছিল, নাইম শেখ চলে না, মানে একেবারে নাইম শেখ একেবারে ফালতু, মানে খুবই স্লো ব্যাটিং করে, চলেই না। আর বাংলাদেশের 13 জনের দল কিন্তু বলে নাকি ওদের ঠিকঠাক করা হয়ে গিয়েছে, টিম নির্বাচক বলে দিয়েছে যে আমাদের ভাবনায় রয়েছে যে 13 জন। এবার সে 13 জন কে হতে পারে? লিটন দাস থাকবে 13 জনের মধ্যে, মুস্তাফিজুর, শরীফুল, তারপর শান্ত আর কে থাকবে, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, তারপর তাসকিন আহমেদ। আর তাসকিন আহমেদ, হাসান মাহমুদ একসাথে থাকবে নাকি সেটা একটা প্রশ্ন। আর মেহেদী হাসান মিরাজ আর রিশাদ হোসেনকে হয়তো নেওয়া হতে পারে। এই গেল 10 জন। আর 3 জন হতে পারে, জাকির আলী একজন উইকেট কিপার, সেকেন্ড উইকেট কিপার হিসেবে থাকবে। আর দুইজন প্লেয়ার কে হতে পারে? সৌম্য সরকার একজন, আর আরেকজন হয়তো মোহাম্মদ সাফিউদ্দিনকে হয়তো নেওয়া হতে পারে। এবার মোহাম্মদ সাফিউদ্দিনকে নিলে তাকে কোন জায়গায় খেলাবে সেটা নিয়ে একটা প্রশ্ন। তবে মোহাম্মদ সাফিউদ্দিন কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। প্লেয়ারটা চোটের জন্য প্লেয়ারটা নষ্ট হয়ে গেল, প্লেয়ারটা ভালো, এমনিতে কোনো অলরাউন্ডার নেই। সৌম্য সরকার তো আর অলরাউন্ডার না, সে ব্যাটসম্যান, বল করে মাঝে মাঝে পার্ট টাইমার, সে তো আর অলরাউন্ডার নয়। অলরাউন্ডার একমাত্র মোহাম্মদ সাফিউদ্দিনই ছিল, তাকে তো সুযোগই দেওয়া হলো না। সুযোগ যখন পেয়েছিল ভালো করেও ছিল, বাংলাদেশের হয়ে মোটামুটি ভালো করেছিল, উইকেট নিয়েছিল, ব্যাট কিছু রান করেছিল, কিন্তু তারপরে চোটের জন্য ছিটকে গিয়েছিল। তারপর তো করোনা আসলো, তারপর আর সুযোগ পেল না সে, মানে মোহাম্মদ সাফিউদ্দিন। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো খেলেছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগে, সেই জন্য তাকে হয়তো নেওয়া হতে পারে। আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে একটা দল ভালো গঠন করতে হবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে না খেলে যদি কোনো ভালো শক্তিশালী টিমের বিরুদ্ধে খেলতো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে, সেখানে সিরিজ জিতলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু এরকম আমরা দেখেছি যে অস্ট্রেলিয়াকে মনে হয় সিরিজে হারিয়েছিল, টি-20 সিরিজে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে হারানোর পরও তারপর টি-20 বিশ্বকাপে তারা খারাপ খেলেছিল, আর অস্ট্রেলিয়া কাপ নিয়ে নিয়েছিল। 2021 সালের কথা আমি বলছি। সেই জন্য সিরিজ জিতলে যে বাংলাদেশ খেলবে এমন না, বাংলাদেশকে পারফর্ম করতে হবে, মানে সেরকমভাবে পারফর্ম করে উঠতে পারে না, এই জন্যই ভালো করতে পারে না। শরীফুল, মুস্তাফিজুর দুইজনকেই হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নেবে, প্লেইং 11-ও হয়তো খেলানো হতে পারে হয়তো, তার কারণ শরীফুল ইসলাম কিন্তু পাওয়ার প্লেতে ভালো উইকেট নিচ্ছে, আর পাওয়ার প্লেতে যেহেতু উইকেট নিচ্ছে এবং স্ট্রাইক বোলার ওই মুস্তাফিজুরকে ব্যবহার করছে না। তাসকিন আহমেদ প্রথম দিকে ভালোই বল করে, হাসান মাহমুদ মার খেয়ে যাওয়া বোলার, প্রচণ্ড মার খায়। এবার অত মার খাওয়া বোলারকে নেবে নাকি, এটা নিয়ে একটা সংশয় রয়েছে। দেখা যাক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কী করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বাংলাদেশের দল আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন হতে পারে, কাকে নেওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর মেহেদী হাসানের মধ্যে কাকে নেওয়া উচিত দলে, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।